দর্শক, করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম, তার পরিপ্রেক্ষিতে শুরুতেই জানতে চাইবো যে প্রতি বছর কিন্তু আমরা করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের একটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। বারবার কেন করাইল বস্তিটাই পুড়ছে? জি, করাইল বস্তিটা এমন একটি বস্তি যে বস্তিতে আসলে আপনি যেমনটি শুরুতেই বলছিলেন প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একদিকে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওখানকার যারা থাকেন তাদের যে আসবাবপত্র বা তারা যে কষ্ট করে যেসব জিনিসপত্র কেনেন, টেলিভিশন থেকে শুরু করে ফ্রিজ, এমনকি মাইক্রো ওভেন, সব জিনিসপত্রই কিন্তু ছিল, সেগুলো আসলে পুরো ছাই হয়ে গেছে এবং জীবনের সব সঞ্চয় যেখানে দিয়েছে, সব সঞ্চয়। হ্যাঁ, এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা বলছিলেন যে কেউ 10 বছর ধরে সেখানে থাকছেন, 12 বছর ধরে, 7 বছর ধরে। তো এত বছর ধরে থাকতে গেলে সংসারের যেই আনুষঙ্গিক জিনিসপত্র সব কিছু কিন্তু থাকে, একটি সংসার, একটি স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পুড়ে যায়। তো বারবার যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমনটি বাড়ছে, মানুষের হতাহতের সংখ্যাও কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিস বলছে যে প্রতি বছরই তারা এই করাইল বস্তিতে আগুনের খবর পায় এবং আগুনের খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কেন আগুন লাগে, কিভাবে আগুন লাগে, সেটি আসলে প্রতি বছর আগুন লাগেও সেইগুলো কিন্তু উঠে আসে না। একদমই তাই। এবং আমরা যেমনটি দেখলাম যে যানজটের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের আগুন লাগার 35 মিনিট পরে যেতে হয়েছে, যানজটের কারণে ঢুকতে পারেনি এবং সরু গলিরও কিছু ব্যাপার ছিল যে কারণে গাড়ি পৌঁছাতে পারেনি। এইসব কারণে ক্ষয়ক্ষতি আসলে কতটা বেড়েছে, যেহেতু আগুন লাগার 35 মিনিট ধরে কিন্তু আগুন জ্বলছিল, যেমনটি আমরা কালকে দেখেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? গতকাল বিকেল 5:22 মিনিটে আগুন লাগে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিসের 3টি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করে। কোন ইউনিটটি আগে আসবে সেটি তো জানা যায় না। তো 3টি ইউনিট মুভ করানোর একটাই উদ্দেশ্য, ওই সময় ব্যাপক যানজট ছিল, কারণ আপনি জানেন যে বিকেলের দিকে অফিস টাইম ছুটি হয় এবং অফিস ছুটির শেষে কিন্তু যানজট বেড়ে যায়। তো সেক্ষেত্রে 3টি স্টেশন থেকে ইউনিটগুলো বের হয়। দুঃখজনক হলেও সত্য, একটি ইউনিটও কিন্তু দ্রুততম বা সঙ্গে সঙ্গে আসতে ব্যর্থ হয়, কারণ রাস্তায় ওই ইউনিটগুলো আটকা পড়েছিল। এই কারণে কিন্তু আগুন আরো ছড়িয়ে গেছে। প্রথমে তো একটি ঘরে আগুন লেগেছে, পরবর্তীতে কিন্তু 2টি, 3টি, 4টি, 5টি করে এরকম 15টি ঘর পড়েছে এবং 35 মিনিট দেরি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণেও কিন্তু বেগ পেতে হয়েছে। কারণ আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনি যদি পানি নিক্ষেপ করেন বা আগুন নির্বাপনের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আগুন দ্রুত সরাতে পারে না। কিন্তু ফায়ার সার্ভিস যখন ঘটনাস্থলে যায় 35 মিনিটের বেশি সময় পরে, তখন কিন্তু আগুন ডেভেলপমেন্ট পর্যায়ে চলে গেছে, অর্থাৎ আগুন 3য় পর্যায়ে চলে গেছে। আগুন যখন 3য় স্টেজে চলে যায়, তখন কিন্তু ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। এবং ওই বস্তির যেই সড়কগুলো ছিল খুবই সরু, সেই গলিগুলা, আমি গতকাল যখন ঘটনাস্থলে যাই তখন সন্ধ্যা 6:10 দিকে, তো আগুন লাগছে 5:22 প্রায় 1 ঘন্টার পরে আমি ঘটনাস্থলে পৌঁছাই যানজটের কারণে। তখন যে আমি দেখি যে সরু রাস্তা থেকে, প্রত্যেকটা সরু রাস্তাতে হচ্ছে আপনার পিকআপ রয়েছে, পিকআপের যানজট। পিকআপ থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো যে প্রবেশ করবে, আগুনের কাছাকাছি যাবে, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। তখন ফায়ার সার্ভিস কি করেছে, দূরে দাঁড় করানো ওই গাড়ির থেকে পাইপ টেনে টেনে, অনেক দূর পর্যন্ত পাইপ টেনে টেনে কিন্তু নিয়ে আগুন নির্বাপন করতে হয়েছে, অর্থাৎ পানি নিক্ষেপ করতে হয়েছে। এবং আমরা যেমনটা জানি যে বস্তিতে কিন্তু ঘন বসতি এবং সরু চিপাগুলি অনেক থাকে এবং দাহ্য নির্মাণ সামগ্রীও থেকে থাকে, যে কারণে আগুনটা কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। এই ধরনের এলাকায় নগর পরিকল্পনার কি কি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আপনি দেখে থাকবেন প্রায় সব বস্তি এলাকাতেই কিন্তু অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে এবং এই অবৈধ গ্যাসের সংযোগ কিন্তু অগ্নিকাণ্ডের একটি বড় কারণ ওই লাইনগুলো কিন্তু একটা বৈধ না, অবৈধভাবে সব আসছে এবং চুরি করে সেই লাইনগুলো টানা। এছাড়াও বৈদ্যুতিক যে লাইনগুলো রয়েছে, সেই বৈদ্যুতিক লাইনগুলোও কিন্তু বেশিরভাগই বৈধ নয় এবং এই বৈদ্যুতিক যে তারগুলো রয়েছে, সেই তারগুলো হচ্ছে আপনার এত পরিমাণ ঘিঞ্জি, অর্থাৎ একটির সাথে আরেকটি তার লাগানো। যখন ওই এলাকায় আগুন ধরে যায়, এই তারের সংযোগে, অর্থাৎ তারের সংস্পর্শে কিন্তু একাধিক
এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এবং আরেকটি যেটি কারণ সেটি হচ্ছে যে ঘিঞ্জি এলাকা, রাস্তাগুলো সরু, একটার সাথে একটা ঘর লাগানো, এবং মানুষের এত পরিমাণ সেখানে ঘন চাপ ছিল, যেটা নরমালি হয় আমাদের দেশে কোথাও আগুন লাগলে উৎসুক জনতার ভিড়, আসলে আগুন অনেকেই দেখতে আসে, ভিডিও করতে আসে, সেলফি তুলতে আসে, এরকম ঘটনাও কিন্তু হয়। ফায়ার সার্ভিস কিন্তু গতকাল বলেছিল যে এই উৎসুক জনতার কারণে তাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কারণ আপনি যখন একটি পাইপ টেনে অনেক দূর পর্যন্ত পাইপ টেনে নিয়ে আগুনে পানি নিক্ষেপ করছেন, তখন কিন্তু এই পাইপের উপরে অনেকেই পাড়া দেয়, যা এতে করে পানি কিন্তু বাধাগ্রস্ত হয়। এ কারণে কিন্তু আগুন নেভাতেও ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়। আসলে আমাদের জনগণকেও মনে হয় এই ব্যাপারে একটু কেয়ারফুল করা উচিত এবং সচেতন থাকা উচিত সবার। কারণ এই ধরনের বিশেষ করে বস্তি পর্যায়ে যদি আগুন লাগে, সেখানে যে পরিমাণে ঘন বসতি বা ঘিঞ্জি পরিবেশ যেটাকে আমরা বলি, এই কারণে আসলে ফায়ার সার্ভিসও কাজ করতে বেগ পায় না। অবশ্যই, কারণ হচ্ছে যে আপনি যখন একটি এলাকায় অনেক লোকজন দেখবেন, অনেক লোকজন, তখন কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে কষ্ট হবে বা সমস্যা হবে। কারণ পাইপ টানা, মোটর, যেমন আমি একটা এক্সাম্পল দিই, গতকাল হচ্ছে দূর থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছিল অনেক দূরে, তো পানি নেয়ার জন্য যে পাইপ টানা হয়, এক পর্যায়ে কিন্তু পানির স্বল্পতা দেখা দেয়। পরবর্তীতে যে ড্রেন ছিল, খাল ছিল, সেই খালে মোটর লাগিয়ে, পাইপ লাগিয়ে সেটি কিন্তু তাদের পানি দিতে হয়েছে। অর্থাৎ পানির যে স্বল্পতা ছিল এবং যে উৎসুক জনতার ভিড়, এক্ষেত্রে ফায়ার সার্ভিসকে প্রায়শই কিন্তু কাজের বিঘ্ন ঘটছে। একদমই তাই। এবং এখানে একটু বলতে চাইবো যে করাইল বস্তিতে কিন্তু নিয়মিত মহড়া হয়, আমরা যেমনটা জানি। এত মহড়া হওয়ার পরেও আসলে ত্রুটি কোথায় থেকে যাচ্ছে, এবং বস্তিবাসীর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি একটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়, এখানে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে দেখেন, ফায়ার সার্ভিসের মহড়া কিন্তু শুধু করাইল বস্তিতে নয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, ঘন বসতিপূর্ণ স্থানে এবং কেপিআই ভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মহড়া হয়। এই আপনার হচ্ছে করাইল বস্তিতেও কিন্তু কিছুদিন আগে মহড়া শেষ হয়েছে, অর্থাৎ হয়তো 1 মাসও হবে না। তো ফায়ার সার্ভিসের যে মহড়া ছিল, সেই মহড়ায় আসলে উঠে আসে যে আগুন লাগলে তারা কিভাবে নির্বাপন করবে, কোন দিক দিয়ে গাড়ি আসবে, গাড়ি কোথায় থাকবে, কয়টা পাইপ লাগানো হবে, মোটর লাগানো হবে কয়টা, এবং আগুন যে উৎসুক জনতার ভিড় বলা হয়, সেই উৎসুক জনতাকে কিভাবে প্রতিহত করা হবে। ফায়ার সার্ভিস তো উৎসুক জনতাকে নিবৃত করে না, নিবৃত করে পুলিশ বা অন্যান্য ভলেন্টিয়ার যারা থাকেন। তো সামগ্রিকভাবে কিন্তু মহড়া হয়েছিল, কিন্তু আমরা যেটি দেখতে পেলাম মহড়ায়, মানে আমাদের সাংবাদিকদের চোখে যেটি ধরা পড়েছে, মহড়ায় কিন্তু খুব বেশি, আমার মনে হচ্ছে যে খুব বেশি কাজ হয়নি। কারণ উৎসুক জনতার ভিড় ছিল, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি, অনেক দূর থেকে পাইপ টেনে টেনে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস যেটি বলছে যে তাদের মহড়ার কারণে আগুন দ্রুত নেভানো গেছে, 5.25 ঘন্টা পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু এই মহড়া যদি না হতো তাহলে আরো 2 থেকে 3 ঘন্টা নাকি বেশি জ্বলতো, অর্থাৎ বেশি দেরি হতো আগুন নিয়ন্ত্রণ করতে। সেই ক্ষেত্রে আমরা 7-8 ঘন্টা যদি লেগে যেত তাহলে আরো 4-5 হাজার ঘর কিন্তু পুড়ে যেত। এখন ঘর পুড়েছে 1500-এর অধিক, এবং এই ঘর যাদের পুড়েছে তারা কিন্তু খোলা আকাশের নিচে থাকছেন, এবং তাদের শুধু পরনের যে কাপড়টা, সেই কাপড়টা ছাড়া কিন্তু কিচ্ছু নাই। ঘর থেকে যে আগুন লাগার খবরে বেরিয়ে এসেছেন, এরপরে কিন্তু তারা আর ঘরের চিহ্ন দেখতে পাননি। একদমই তাই। আসলে আমি চাইবো, ব্যক্তিগতভাবে চাইবো যে জনসাধারণ যাতে একটু সচেতন থাকে, এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় যাতে আমরা কিছুটা সহযোগিতা করি ফায়ার সার্ভিসকে তাদের কাজকর্ম করতে দিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তন্ময়, আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।